ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় রাহান? ওরা কি খেলে না চ্যাম্পিয়ন্স লিগে? চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি আবারও। ইউরোপিয়ান লিগে মানে রিয়াল মাদ্রিদ ইজ সামথিং অন্য লেভেলের টিম না? ম্যানচেস্টার ইউনাইটেড এবং বাংলাদেশকে আমি আসলে এখন একই কাতারে দেখি। আর্সেনাল আমার মনে হয় শেষ পর্যন্ত খাবেই। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে আমরা আসলে শূন্য রিক্ত। ম্যান সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, ও গড। চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 বার্সেলোনা নামের যেটা দল আছে, ও হ্যাঁ তাই তো, আপনি কথাই বলেন। ব্রাজিলের নাম্বার 1 ভিনিসিয়াস এখানে। মাছ নাকি তারা ক্লাবে দিত যে এটা বিক্রি করে তোমরা টাকা দিয়ে ক্লাবটা চালাও। কি মেসি 2 গোল করতেছে, পরের দিন রাতে হচ্ছে রোনালদো 2 গোল। হ্যাঁ রিয়াল মাদ্রিদ এখনো 4-5টা গোল দিতে পারে, কিন্তু তারা 2, 3, 4টা করে গোল হজমও করছে। টি-20 বিশ্বকাপ প্রায় শেষের পথে। মানে এবারে টি-20 বিশ্বকাপটা অনেক বেশি স্পেশাল একটা কারণ হচ্ছে একে তো বাংলাদেশ নেই, এটা নেগেটিভলি স্পেশাল। বাট এবারে টি-20 বিশ্বকাপে আরেকটা জিনিস কিন্তু হতে যাচ্ছে যে তুমি, সেটা হচ্ছে প্রথমবারের মতো হয়তো আমরা একটা সেমিফাইনাল লাইন আপ দেখবো যেখানে কোনো এশিয়ান টিমই নেই। মানে অবভিয়াসলি পাকিস্তানের দিক থেকে বোধহয় সেটা খুব সহজেই বলে দেওয়া যায়। শ্রীলঙ্কা অলরেডি বাদ। ভারতের সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা ফারার ব্যাপার আছে। কিন্তু ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আসলে এটা এখন কোয়ার্টার ফাইনাল, যে জিতবে তারা সেমিফাইনালে যাবে। এবং ইন্ডিয়ার ওয়েস্ট ভালো ইন্ডিজের সাথে কিন্তু ভারতের হারার হিস্ট্রি আছে। হ্যাঁ, এবং খুব মানে ভারতের মাটিতেই বিশ্বকাপ 2016। আজকে রায়ানের কি হয়েছে, ও এক এপিসোডে ছিল না, এখন দেখি ও হঠাৎ করে অনেক চেঞ্জ হয়ে গেছে। ও আজকে সে এইসব বলতেছে যে ভারতের হারার সম্ভাবনা আছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। তারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন আপনারা জানেন যে আমি খুব লজিক্যালি কথা বলি। খুব লজিক্যালি কারণ কথা ভারতের ওই টিমটা অলওয়েজ বাংলাদেশের বিপক্ষে খুব লজিক্যালি কথা বলে। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মানে বড় বড় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া সহ যে টিমটা, সেই টিমটাকে ওয়েস্ট ইন্ডিজ জাস্ট মাসল পাওয়ার দিয়ে উড়িয়ে দিয়েছিল সেবার। তবে আমি এমন একজনের সাথে কথা বলছি যার সাথে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম ক্রিকেট নিয়ে তার সাথে আর আমি আর কোনো আলাপ করবো না। কারণ হচ্ছে সেই যোগ্যতা তুমি হারিয়েছো না, কারণ হচ্ছে সেই যোগ্যতা আপনারই আসলে হারানোর কথা। ওকে, যারা হচ্ছে ক্রিকেটারদের কেন্দ্র করে আমাদের যে এই পেশাটা, আসলে আমরা যারা বড় হয়েছি ক্রিকেট রিপোর্টার হিসেবে বা ক্রিকেট সম্পর্কিত রিপোর্টিং করে 2-3 মাসের পলিটিক্যাল আলাপে তারা হচ্ছে বদলে গিয়ে ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে যারা ট্রোল করে হাসি ঠাট্টা নিয়ে ভিডিও করে, তাদের নিয়ে আসলে ক্রিকেট নিয়ে কথা বলা উচিত না। এই কারণে আমি এখন আর ক্রিকেট নিয়ে আমি নিজেও কন্টেন্ট বানাচ্ছি না। হ্যাঁ, আমার মনে হয় যে আমার একটু খাবার দাবার এইসবই এখন চিন্তা করতে হবে, ঘোরাফেরা এগুলো নিয়ে কিছু করা যায়। খেলার জায়গাটা ওই যে পলিটিক্যাল হয়ে গিয়েছে আসলে। যে পলিটিক্স, এই পুরো টি-20 ওয়ার্ল্ড কাপটাই তো আসলে একটা পলিটিক্যাল ওয়ার্ল্ড কাপ বলা যায়। না নিশু বাংলাদেশ খেলছে না, পাকিস্তান, ইন্ডিয়া এবং সবকিছু মিলে শেষ পর্যন্ত আসলে মানে হিসেবের খাতায় যদি ক্ষতির হিসাব করা হয়, বাংলাদেশই আসলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে ওভারঅল এই টি-20 বিশ্বকাপ। মানে সেই পাকিস্তান খেলছে না, পাকিস্তান সবই খেললো, পুরো টুর্নামেন্টই তারা আছে, কোথাও কোনো তাদের লস হয়নি, তারা কোথাও কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। ভারত ঠিক মতো খেলছে এখনো পর্যন্ত, অভিষেক শর্মা ছাড়া তাদের কোনো ট্রোলিং পয়েন্ট নাই আসলে এরকম। এখন যদি দেখতে চান বাংলাদেশ কোথাও নেই। এখন আমরা হিসাব করতেছি কি আমিনুল ইসলাম যিনি নতুন ক্রীড়ামন্ত্রী হয়েছেন, আমিনুল হক, তিনি কি করবেন, নতুন বোর্ড প্রেসিডেন্ট কে হবেন, এইসব নিয়ে আলোচনা করতেছি। আমরা ইফতার পার্টির ভিডিও দিয়ে রিলস বাজাচ্ছি, এছাড়া আমাদের কিছু করার নেই এখন। একদমই খুব খারাপ অবস্থা আমাদের স্পোর্টসে। খেলা নেই মাঠে, যদিও খেলা আছে, সেটা হচ্ছে খেলা হবে, এটা বলা যায় খেলা হবে। এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যান সিটি আবারও। এটা কি মানে এটা কি ভারত পাকিস্তানের মতো ইচ্ছে করে দিচ্ছে আইসিসি? নট এট অল। মানে ফুটবলের এই সুযোগই নেই, ড্র হয়েছে এবং সেখানে আসলে দুটো টিম এমনভাবে আসে পথে, বা যেভাবে সবকিছু মিলিয়ে তাদের শেষ পর্যন্ত তাদের খেলাটা পড়ে যায়। অ্যান্ড এগেইন এই খেলাটা তো আসলে রিয়াল মাদ্রিদ অফকোর্স এগেইন আমার মনে হয় যে ঘরোয়াতে যে যেরকম পারফর্ম করুক, ইউরোপিয়ান লিগে মানে রিয়াল মাদ্রিদ ইজ সামথিং অন্য লেভেলের টিম না? অন্য লেভেল, বাট তারা তো অলমোস্ট বেনফিকার সাথে বেশ হোঁচট খাওয়ার মতো একটা পরিস্থিতি। এইটাও আসলে রিয়াল মাদ্রিদের খুব টিপিক্যাল একটা ক্যারেক্টার, তারা এরকম হোঁচট খেতে যাবে, ঘুরে দাঁড়াবে। তবে হ্যাঁ, বেনফিকা ভেরি টাফ টাইম দিয়েছে রিয়াল মাদ্রিদকে, এটা বলতেই হবে। মানে জোজে মরিনিও অ্যাজ এ এক্স রিয়াল মাদ্রিদ কোচ, তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের ইন অ্যান্ড আউট জানেন। যে কারণে আমার কাছে মনে হয়েছে মানে রিয়াল মাদ্রিদের এই টিমটাকে এক্স্যাক্টলি না জানলো রিয়াল মাদ্রিদ কিভাবে তাদের ফিলোসফিটা তিনি জানেন, খুব ভালোভাবে জানেন। এই টিমটাও কিন্তু কাইন্ড অফ ওই যে আমরা যে সময় বলতাম যে গ্যালাকটিকোস মানে অল স্টার একটা টিম। আপনি যদি দেখেন ব্রাজিলের নাম্বার 1 ভিনিসিয়াস এখানে, ওয়ার্ল্ডের নাম্বার 1 এখন মানে রানিং এমবাপে এখানে আছে। আপনার টিমটার মধ্যে একটা আলাদা ব্যালেন্স রয়েছে, বিশ্বের অন্যতম সেরা কিপার আছে তাদের, কিন্তু একটা জায়গায় তাদের কিন্তু খটকা, সেটা হচ্ছে শাভি আলোনসোর বিদায়ের পরে কি টিমটা আসলে মেন্টালি
নতুন কোচের যেই সেটআপ সেটার সাথে মানিয়ে নিতে পারছে, নাকি নতুন কোচের কোনো সেটআপই নেই, তারা বলেছে তোমরা তোমার মতো খেলো? আমার মনে হয় যে ইটস ভেরি আর্লি, মানে আরবেলা এখন যেটা করছে সে আসলে জাস্ট শুধু তার বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করে আগাচ্ছে, যেহেতু সে এমন একটা সময় এসে দলের দায়িত্ব নিয়েছে। বাট আমরা আসলে মরিনিয়োকে নিয়ে কথা বলছি বা এখনো আলোনসোকে নিয়ে কথা হয় কারণ, বাট আমার মনে হয় আরবেলা এই অল্প কিছুদিনের দায়িত্ব নিয়ে তিনি যে কাজটা করতে পেরেছেন টিমটাকে, ওইটা কিন্তু আমরা বুঝতে পারছি না। অবভিয়াসলি তারা অনেক রকম ভাবে ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, কিন্তু মাঠের পারফরমেন্স চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতে এই ধরনের যারা হচ্ছে আপনার ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন কোচ, তাদের হিস্ট্রি কিন্তু বেশ ভালো। চেলসি, রবার্ট ডি মাটেও এক সিজন চেলসিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এসে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন আমার মনে পড়ে। এরকম বেশ কয়েকজন। রিয়াল মাদ্রিদের জন্য এটা একটা ভালো খবর, কিন্তু এটা আসলে ইন্টারিমই হতে পারে, কারণ এখনো কিন্তু রিয়াল মাদ্রিদ মালিক পক্ষ আরবেলাকে পার্মানেন্ট কোচ হিসেবে চিন্তা করছে না। এবং রিয়াল মাদ্রিদ কিন্তু এমন একটা দল যারা কিন্তু স্টার পাওয়ারে অনেক বেশি বিলিভ করে এবং স্টার কোচ, স্টারডমের পিছনে ছোটা, যেই কারণে তারা কিন্তু বেশ কয়েকবার অনেক বড় বড় চেঞ্জের ভেতর দিয়ে গিয়ে তারা মিড রেঞ্জের যে কোচ তাদেরকে কিন্তু রাখেনি। 2018 সালে আপনি চিন্তা করেন, মানে যখন রোনালদোর ক্লাবটা ছাড়ে তারপর এরকম মিড রেঞ্জের একজন কোচ এসেছিলেন, আমি এক্স্যাক্টলি নামটা মনে নেই, বাট তিনি কিন্তু খুব বেশি দিন থাকতে পারেননি। সেই দিন শেষে আবারও কার্লো আনচেলত্তির কাছে তারা ফেরত গেল, তারপর তিনি আবার চ্যাম্পিয়ন্স লিগ জেতালেন। কামব্যাকের হিস্ট্রিগুলো আনচেলত্তি এবং জিদানের ওই সময়টাও রিয়াল মাদ্রিদের মানে জিদান ছাড়ার পরপরই একজন কোচ আসছিলেন, তিনি বেশি দিন টিকতে পারেন। এখন রিয়াল মাদ্রিদের মানে ক্যারেক্টারটা হচ্ছে এরকম, তারা খুবই খুবই ধরুন আপনাকে যেরকম আদর করে নেয়, কিন্তু এরপরে ট্রিটমেন্ট অনেক সময় ভালো হয় না, বাজেভাবে জিদান আর আনচেলত্তির ক্ষেত্রে মনে হয় জিনিসটা একটু ডিফারেন্ট, কারণ জিদান চেয়েছিলেন তিনি আর থাকবেন না, তিনি আর কখনো কোথাও আনচেলত্তির ক্ষেত্রেও তাই, আনচেলত্তির ক্ষেত্রেও তিনি নিজে থেকে আসলে ছেড়ে দিয়েছেন এবং ব্রাজিলে তিনি বেশ আনন্দ করছেন। সো দ্য থিং ইজ, আপনি যে পয়েন্টটা মাত্র বললেন যে রিয়াল মাদ্রিদ সবসময় ওরকম স্টার পাওয়ারে বিশ্বাস করে, দ্যাটস ট্রু। মানে ধরুন সবসময় তাদের ওই রকম আমরা বিবিসি থ্রোয়ের মতো ওই গ্যালাকটিকো থেকে তাদের অ্যাটাকিং এ বিশ্বাস সব সেরা। ধরুন আপনার হামেস রড্রিগেজ তার ক্যারিয়ারের পিক টাইমে রিয়াল মাদ্রিদে এসে কিন্তু একেবারে তিনি হারিয়ে গিয়েছেন কাকার মতো। এরকম তারা অনেককে এরকম বেশ কিছু ফুটবলার যাতে অন্য কোনো ক্লাবে না যায় এরকম চিন্তা করেও বোধহয় তারা এনে এনে বসিয়ে রাখে। আবার হামেসের কাকার ক্ষেত্রে আরেকটা জিনিস হয়েছে যে ট্রেডিশনাল যে সিএম রোলটা, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, এই রোলটা কিন্তু ফুটবল থেকে অনেকটা হারিয়ে যাচ্ছিল ওই সময়, কারণ ফুটবল তখন অনেক বেশি ডাইনামিক, দুই উইং থেকে উঠছে এরকম একটা ডাইনামিক্সে চলে গিয়েছিল। তখন কিন্তু তাদের চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে ফেবিও কোয়েন্ট্রার মতো ফুটবলাররা। বা আপনার ইসে যদি দেখেন জার্মান ফুটবলে 2014 সালে যখন জার্মানি বিশ্বকাপটা জিতে, তখন আপনি দেখবেন ফিলিপ লামের গুরুত্ব অনেক বেশি বেড়ে গিয়েছে, যে তার কোনো নির্দিষ্ট রোল ছিল না। সে উইঙ্গার হিসেবেও খেলেছে, সে ডিপ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, দুঃখিত, এবং সে একই সাথে আপনার ডিফেন্সেও খুব ভালো রোল প্লে করেছে। এই ধরনের প্লেয়ারদের অনেক বেশি গুরুত্ব পেয়েছে। রিয়াল মাদ্রিদে আসলে এই মুহূর্তে এই ধরনের প্লেয়ার কে আছেন? রিয়াল মাদ্রিদে আমার কাছে যেটা মনে হয়, ধরুন ওই মার্সেলো, খেদিরা বা কোয়েন্ট্রা, পেপে, এই লাইন আপটা যাওয়ার পর থেকে না ডিফেন্স নিয়ে রিয়াল মাদ্রিদ সবসময় স্ট্রাগল করছে। আপনি রিয়াল মাদ্রিদ এখনো 4-5টা গোল দিতে পারে, কিন্তু তারা 2-3-4টা করে গোল হজমও করছে। এবং রিয়াল মাদ্রিদের ডিফেন্সটার ওই সলিডিটিটা না, রামোসের ওই জায়গাটা আসলে কেউই নিতে পারছে না, পারেনি এখন পর্যন্ত। সো এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় রিয়াল মাদ্রিদের একটা বড় রোল। তবে এই সিজনে ইন্টারেস্টিংলি সেই জায়গাটা তারা মনে হয় অনেকটাই কাভার আপ করতে পেরেছে। আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের একটু অন্যান্য লাইন আপগুলোর দিকে দেখি, অবভিয়াসলি দিস বিগ ম্যাচ রিয়াল মাদ্রিদ ম্যান সিটি। আচ্ছা, এই যে 16টা টিম লাস্ট 16-এ কোথায়, ম্যানচেস্টার ইউনাইটেড কোথায় রাহান? ওরা কি খেলে না চ্যাম্পিয়ন্স লিগে? ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে আসছে। ওকে, আমি এই মুহূর্তে জার্সিটা পরা নেই, তাও আমি মানে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে এই বিষয়ে খুব বেশি কথা হয়নি আপনাদের সাথে। আমি একজন ডাইহার্ড ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, মানে গত 13 বছর ধরে আমাদের আসলে মানে নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে, কারণ হচ্ছে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকে আমরা আসলে শূন্য, রিক্ত, নিঃস্ব অবস্থায় আছি। এটা আসলে মেনে নিতেই হবে। ম্যানচেস্টার ইউনাইটেড এবং বাংলাদেশকে আমি আসলে এখন একই কাতারে দেখি, যেই লেভেলেই খেলুক, যেখানেই খেলুক, কোনো না কোনোভাবে তারা হচ্ছে পরাজিত দলের যে দায়ভারটা তারা হচ্ছে খুব সহজ। একটা সময় তো নিয়মই বানিয়ে ফেলেছিল লাস্ট মিনিটে গোল করে জিতবে, কিন্তু ইদানিং তারা এমন হয়েছে লাস্ট মিনিটে গোল খেয়ে হারছে এরকম, অথবা ড্র হচ্ছে। এবং একজন মানে স্পেশাল ফ্যান আছে তাদের, হ্যাঁ, তাকে নিয়ে ট্রল করেছে লাস্ট ম্যাচে, প্রবাবলি কারা যেন দেখলাম, অন্য কোনো একটা দল, যে তারা টানা 5টা ম্যাচ জিতেছে, তারা এখন চুল কাটবে, এরকম করে ওর ছবিতে একটা পোস্ট করেছে। এই টানা 5টা ম্যাচ জেতার এসে মনে পড়লো যে আমরা রিয়াল মাদ্রিদ সম্পর্কে যে আলোচনাটা করলাম, ম্যান সিটি কিন্তু মানে ইয়োর কালার, মানে ম্যান সিটি কিন্তু এখনো পর্যন্ত খুবই মানে ফাইটিং একটা স্পিরিট বজায় রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগে।
বেশ পিছনে ছিল, তারা আর্সেনালের হোঁচট খাওয়ার এই পয়েন্টটাতে আসতে যাচ্ছিলাম, এবং আর্সেনাল কিন্তু হোঁচট খাওয়ার মতো পরিস্থিতিতে গত 2-3 সপ্তাহ ধরে আছে, এবং আর্সেনাল আমার মনে হয় শেষ পর্যন্ত খাবেই, কারণ আর্সেনাল না জেতা পর্যন্ত বিশ্বাস হবে না যে তারা শেষ পর্যন্ত আসলে লিগটা জিতেছে। লিওনার্দো ডিক্যাপ্রিওর একটা নতুন সিনেমা ছিল 2025-এ, যেটা খুব ভালো ভালো অ্যাওয়ার্ড পেয়েছে, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ইয়েস, এইগুলোই আছে সামনে। এটা একটা ট্রোল করে আর্সেনালের যে ফ্যান বেজে একটা ছবি দেখছিলাম, ওয়ান বোটল আফটার অ্যানাদার, কারণ আর্সেনাল প্রতিবার জাস্ট চ্যাম্পিয়ন হওয়ার আগ মুহূর্তে বোটল আপ করে সবকিছু, রাইট। সো এই মুহূর্তে প্রিমিয়ার লিগের স্ট্যান্ডিংটা খুবই ইন্টারেস্টিং। আর্সেনাল অবভিয়াসলি টপে আছে, কিন্তু 28 ম্যাচ খেলে তারা 61 পয়েন্ট, কিন্তু তাদেরকে যারা চেস করছে ম্যান সিটি 56 পয়েন্ট, এক ম্যাচ কম খেলেছে 57। সো মানে আসলে ক্লোজ কন্টেস্ট শেষ 10টা ম্যাচে। ম্যান সিটি পরের ম্যাচে জিতে গেলে পয়েন্টের ডিফারেন্স আসলে রাইট। আচ্ছা, আরেকটা লিস্টে আছে, 3 নম্বরে উঠে আসবে খুব তাড়াতাড়ি। আমরা আগামীবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবো, আশা করি আগামীবার আপনার সাথে কথা হবে। রাইট, ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে 4-এ আছে, অ্যাস্টন ভিলার নিচে। এই মুহূর্তে যেটা বলছিলাম যে আরেকটা বড় ম্যাচ অফকোর্স পিএসজি এবং চেলসি। হ্যাঁ, চেলসির কথা আমি জন্যই বলছিলাম। চেলসি আসলে আপনি দেখবেন যে তাদের লিগে 16 নম্বর হচ্ছে, লিগে তাদের অবস্থা খুব খারাপ, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতেছে, জিতে যাচ্ছে, এরকম পরিস্থিতি তারা ক্রিয়েট করেছে। মানে 2020 সাল থেকে যদি আপনি দেখেন, চেলসি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে বেশ ফর্মিডেবল পারফরমেন্স করছে। ট্রু। এবং তারা রেগুলার এরকম পিএসজিকেই তারা একবার বেশ ভালো পিএসজিকে তারা হারিয়ে দিয়েছিল। আচ্ছা, আরেকটা দল হচ্ছে টটেনহাম হটস্পার্স। এই দলটাও ইন্টারেস্টিং, লিগে তারা আছে 16-17 নম্বরে, কিন্তু মোটামুটি তারা চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু টটেনহাম তাদের কোচও স্যাক হয়েছে রিসেন্টলি, খুবই খারাপ সময়। এবং তারা যে আমার মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহাম তারা খেলবে স্প্যানিশ লিগের টটেনহামের মতনই আরেকটা দল, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে। এক্স্যাক্টলি। মানে অ্যাটলেটিকো মাদ্রিদ এমন একটা দল যে এই যে আমি ম্যান সিটি যখন থেকে আমি ফলো করি, তখন থেকেই দেখছি যে গার্দিওলা কোচ মানে ফলোয়েবল দল হিসেবে যখন ম্যান সিটি আসছে, অ্যাটলেটিকো মাদ্রিদ তো সেম, যখন থেকে ফলো করি ফলোয়েবল দল হিসেবে তারা ইউরোপিয়ান ফুটবলে আসছে, তখন থেকে দেখি সিমিওনে কোচ, মানে সেম একটাই। এবং সিমিওনের সাথে রোনালদোর সেই দ্বৈরথ, কথার লড়াই, এগুলো খুব মানে আমি তো আসলে 2018 সালের পরে খুব অনেস্টলি যদি বলি, অ্যাজ এ CR7 ফ্যান, আমার আসলে ওইভাবে লা লিগাটা ফলো করা হয় না। একটা বড় রিজন হচ্ছে লা লিগায় আগে দেখতাম কি মেসি 2 গোল করতেছে, পরের দিন রাতে হচ্ছে রোনালদো 2 গোল। হ্যাঁ, তখন শুধু লিগের যেরকম লড়াইটা হতো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, একই সঙ্গে মেসি রোনালদোর ব্যক্তিগত সব লড়াই, এবং গোলের এখানে 31-30 28-29 এরকম করে গোল তারা করতেছে। এরপরে কিন্তু এই জোয়ারে যে ভাটা আসলো, তারপরে লা লিগা ফলো করা হয়নি, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ একটা দল যারা কিন্তু মানে একদম সবসময় কনসিস্টেন্ট, এবং কনসিস্টেন্টলি তারা 3 নম্বরে থাকে। হ্যাঁ, এবং আমি যেটা বলি যে অ্যাটলেটিকো মাদ্রিদ হচ্ছে সেই দল বাই কোচ ডিয়েগো সিমিওনের, মানে হি ইজ দ্য বেস্ট ম্যানেজার ইন আ সেন্স অফ প্লেয়ার বাইং অ্যান্ড সেলিং। মানে সে জানে কখন কোন প্লেয়ার কোন সময়টায় কাকে কিনতে হবে এবং কাকে কখন বিক্রি করতে হবে, মানে এই দিকটাই তিনি একেবারে স্পেশাল ওয়ানের মতো, দ্য বস। আমরা শেষ দিকে চলে এসেছি রায়হান, একটা দলকে নিয়ে কথা না বললেই না, সেটা হচ্ছে বোদো বা গ্লিমট। এই নামটা সবসময় থাকে, কখনোই আলোচনায় থাকে না। এই দলটার একটা স্পেশালিটি হচ্ছে এরা খুব মানে কম্প্যাক্ট ফুটবল খেলতেছে, তাদের ওরকম মানে বাহারি নামের ফুলঝুরি নেই, কিন্তু তারা একের পর এক ইউরোপিয়ান বড় বড় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে, ম্যান সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, ও গড, এবার তারা এই রাউন্ড অফ 16 তাদের কিন্তু খুব ভালো চান্স রয়েছে। রাউন্ড অফ 16 তাদের খুব ভালো চান্স রয়েছে। তাদের ম্যাচ খুব সম্ভবত স্পোর্টিং লিসবনের সঙ্গে, এবং এটা খুবই উইনেবল একটা ম্যাচ রিগার্ডিং তারা আগে যেসব দলকে হারিয়ে এই পর্যায়ে এসেছে। এবং এই ক্লাবটা আসলে একটা দারুণ আমি বলে না যে আমরা অনেক রকম মোটিভেশন খুঁজি, মানে তাদের কাছে মোটিভেশন খোঁজা যায়। নরওয়ের একটা ক্লাব, ধরুন একদম একটা পাড়ার ক্লাব বলা যায়, অনেক দূরের, ওটা কিন্তু সেন্ট্রাল মানে ক্যাপিটালেরও না, সেই রকম একটা ক্লাবের যাদের ধরুন এই ফুটবল ফ্যানও ছিল না ওইভাবে, খরচ নিয়ে সারাক্ষণ তারা ধরুন টেনশনে থাকতো। ইভেন এরকম আছে, ওটা ওই এলাকাটা হচ্ছে রায়হান মানে জেলেদের একটা এলাকা। সো ওই মাছ নাকি তারা ক্লাবে দিত যে এটা বিক্রি করে তোমরা টাকা দিয়ে ক্লাবটা চালাও। সেই ক্লাবটা হঠাৎ করে মানে এই রকম জায়গায় চলে এসেছে, এবং সেটা এখন তাদের একটা ন্যাশনাল প্রাইডের জায়গায় চলে এসেছে। স্কুলে এখন এই বোদো বা গ্লিমট ক্লাবের গানগুলো গাওয়ানো হয় ছেলেদের ওই পিটির সময়টা, এরকম আমি দেখছিলাম রিপোর্টে। সো এইটা একটা দারুণ ইন্সপিরেশন, এবং ফুটবল আসলে এই জায়গাটা অনন্য রাহেন। ফুটবল দিয়ে যে আসলে কত কি করে ফেলা যায়, ঘটে যায়, আমাদের হিস্ট্রিতেই আছে। ফুটবল দিয়ে ধরুন যুদ্ধ থামিয়ে দেওয়ার মতো ঘটনাও আছে। সো বোদো বা গ্লিমট যেটা করছে, এটা আসলে একটা দারুণ স্পোর্টসের জন্য একটা দারুণ ব্যাপার, যে আপনি একটা খেলা দিয়ে, আপনি একটা ক্লাব দিয়ে আসলে পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করা। এবং ধরুন এতদিন আমরা কি জানতাম, নরওয়ে, আর্লিং হ্যালান্ড সর্বোচ্চ, সেখানে বোদো বা গ্লিমট এখন এসে তারা পুরো ইউরোপটাকে
কাঁপাচ্ছে বলতে হবে। এবং আমার মনে হয় রাউন্ড অফ 16 আমরা যে যে ক্লাবেরই ফ্যান হই, এই ম্যাচটার দিকে আলাদা করে নজর থাকবেই। এক্স্যাক্টলি। তবে এই যে মানে একটা জিনিস খুব ফিল হচ্ছে আপনার মধ্যে যেই ধরনের বায়াসনেস কাজ করে, সেটা কিন্তু আজকে ফুটবলের সাথেও খুব ভালোভাবে উঠেছে। অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনি এখন আমাকে এটা ক্লিয়ার করা দরকার, আমি কিন্তু রিয়াল মাদ্রিদের ফ্যান এবং একই সঙ্গে আবার আর্জেন্টিনার ফ্যান। সো এটা নিয়ে অনেক অনেক আলাপ আছে, এটা আরেকদিন আলাপ। বাংলাদেশের পলিটিক্যাল অ্যালাইনমেন্টের সাথে তিতুমির ভাই খুব ভালোভাবে যায়, যখন যেটা সুবিধা তখন সেই দলে সে আছে। সে মেসির ফ্যান, রোনালদোর ফ্যান একসাথে মোটামুটি, এটাও আপনি বলেন মাঝে মধ্যে। মেসি আগে থাকে সবসময়, যেভাবে বিশ্বকাপ জিতছে, বাট আপনি রোনালদোর এক সময় খুব ডাইহার্ড ফ্যান ছিলেন রিয়াল মাদ্রিদ ফ্যান। তবে আপনি এখনো পর্যন্ত এই যে চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 বার্সেলোনা নামের যেটা দল আছে, ও হ্যাঁ তাই তো, আপনি কথাই বলেন এই জায়গাটা আমি আসলে বার্সেলোনা নিয়ে কথা বলার কি আছে, বার্সেলোনার ম্যাচ এবার নিউক্যাসলের সাথে এবং ইংলিশ ক্লাবগুলোর সাথে বার্সেলোনার যে ম্যাচ আপ, এটা সবসময় খুব ইন্টারেস্টিং হতো একটা সময় পর্যন্ত লিওনেল মেসির কারণে। লিওনেল মেসির ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পারফরমেন্স, লিওনেল মেসির আর্সেনালের সাথে পারফরমেন্স ওয়াজ সো লেজেন্ডারি। প্রত্যেকটা খেলায় আপনি যদি বলেন একদম কপি বুক লেজেন্ডারি ম্যাচগুলা সব লিওনেল মেসির, আপনি দেখবেন যে এই বড় বড় ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে। ইভেন আপনি যখন ব্যাক ইন রোনালদিনিওর টাইম চেলসির সাথে সেই যে কোমর দুলানো গোলটা, একটা জাস্ট সে একটা টুইস্ট করলো কোমর, দুইজন ডিফেন্ডার দুই দিকে ছিটকে পড়লো, সে শট দিয়ে গোল করলো। এই যে এই ভিজুয়ালগুলা বার্সেলোনার অলওয়েজ দেখবেন যে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষ হয়। এবং এইবার তাদের প্রতিপক্ষ হচ্ছে নিউক্যাসল খুব হার্ডওয়ার্কিং একটা দল, এবং ইংলিশ ক্লাবগুলো যেরকম হয় এবং তারা কিন্তু প্রিমিয়ার লিগে বাকি দলগুলোকে দৌড়ের উপর রাখে ইপিএল এ মোটামুটি, তারা একদম নেক টু নেক তারা থাকে অলওয়েজ। এবং নিউক্যাসলের মতো দলগুলো যেটা হয় আপনার, তাদের সাথে আসলে আপনি হয়তো মানে জয় ছাড়া অন্য কিছু আশা করেন না, কিন্তু আপনি যদি হারেন সেটা খুব ভয়াবহ একটা রেজাল্ট হবে, কারণ এটা রাউন্ড অফ 16, এরপরে আসলে আপনার একমাত্র গন্তব্য হয়ে যাবেন অথবা মানে ডু অর ডাই ম্যাচ। সো আপনি তাদের মাঠে খেলাটা কিরকম হয়, এবং আমরা বলি না যে এ কোল্ড নাইট অ্যাট ইংল্যান্ডের কোল্ড নাইটে বার্সেলোনা কেমন করে, এটা একটা দেখার বিষয়। এবং বার্সেলোনার লাইন আপও ফর্মিডেবল অবভিয়াসলি। বার্সেলোনা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকেও খুব ভালো দৌড়ের উপর রাখছে লা লিগায়, এবং অনেকটা পিছিয়ে থাকার পরেও শাভি আলোনসোর পতন থেকে শুরু করে নানা কিছুর মধ্যে রিয়াল মাদ্রিদের হারটার খুব ভালোই কভার আপ করেছে বার্সেলোনা এখনো পর্যন্ত। রাইট, আমার মনে হয় এই রাউন্ড অফ 16 আরেকটা ইন্টারেস্টিং ম্যাচ আপ যেটা হতে পারে লিভারপুল এবং গ্যালাতাসারে, কারণ এই ধরুন গ্যালাতাসারেরও এই রাউন্ড অফ 16 আসাটা বেশ ইন্টারেস্টিং নাটকে, এবং লিভারপুলের আরও একবার তাদের ওই চ্যাম্পিয়ন্স গ্লোরির একটা এবং তুরস্কের মাটিতে লিভারপুল কিন্তু একটা মানে সেই নাইট অফ ইস্তাম্বুলের কথা মনে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। সেই যে স্টিভেন জেরার্ডের দল এসি মিলানের বিপক্ষে যেই কামব্যাকটা করেছিল 3-0 থেকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, তো সবকিছু মিলে তুরস্কের মাটিতে লিভারপুল, ইংল্যান্ডের মাটিতে বার্সেলোনা, দুইটা জিনিস আছে। আরেকটা ইন্টারেস্টিং ম্যাচ আছে, এটা ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে, আটালান্টার মতো একটা দল, তারা হচ্ছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে। দুইটাই হচ্ছে হাই প্রেসিং, মানে অনেক উপরে উঠে খেলে। দুইটা দলের মধ্যে লড়াই খুব দারুণ হওয়ার কথা আমার কাছে মনে হয়। বায়ার্ন মিউনিখ তো অলওয়েজই ধরুন আরেকটা দল যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বা সেমিফাইনালে হিসেবে খেলে, এবং মনে করা হতো যে ওরা শুধু বুন্দেসলিগায় জিতে, সেই তর্কটাকে তারা একদমই ডিমলিশ করে দেয় যখন তারা চ্যাম্পিয়ন্স লিগে এসে দারুণ পারফর্ম করে। অলরাইট, আমার মনে হয় যে আজকে একটা ভালো আলাপ আমরা করলাম ফুটবল নিয়ে অনেকদিন পর, যেখানে আমাদের ফাইট কম হয়েছে, আলোচনা বেশি হয়েছে, বাট অবভিয়াসলি আমার মনে হয় যে সামনে আবারও। আচ্ছা, আমি এই ভিডিওটা শেষ করতে চাই আসলে একটা প্রেডিকশন দিয়ে। ধরেন ফুটবল নিয়ে তো কথা বললাম, ক্রিকেটের প্রেডিকশন দিয়ে শেষ করি। আগামী সপ্তাহে আপনারা মিলিয়ে দেখবেন যে আমাদের প্রেডিকশন ঠিক হয় কিনা। বিশ্বকাপের 4টা সেমিফাইনালিস্ট কারা হবে? দুটো তো আমরা পেয়ে গিয়েছি অলমোস্ট, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। নিউজিল্যান্ডেরও অনেক বেশি সম্ভাবনা আছে, পাকিস্তান সেক্ষেত্রে নেই। সো সাউথ আফ্রিকা, এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, আর ওই গ্রুপ থেকে আসলে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু যার সাথেই ম্যাচ পড়ুক, ওয়েস্ট ইন্ডিজের সাথে তো পড়বে না, নাই শেষ, ওয়েস্ট ইন্ডিজের সাথে পড়বে না, তো বিদায়। ইন্ডিয়ার সাথে আরেকটা দল হচ্ছে, ইন্ডিয়ার সাথে আরেকটা দল সাউথ আফ্রিকা, এই গ্রুপ সাউথ আফ্রিকা, এখানে পড়বে ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ডের সাথে। এবারও কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ফাইনাল হওয়ার খুবই ভালো সম্ভাবনা, এবং সাউথ আফ্রিকা এবার ইন্ডিয়াকে যেভাবে ইন্ডিয়া সাউথ আফ্রিকা হারিয়েছিল 2024-এ, সেটা একটা দারুণ প্রতিশোধের মাঝে। এবং সাউথ আফ্রিকার এবার যে টিম যেভাবে তারা খেলছে, আমার মনে হয় না ইন্ডিয়া এবার খুব একটা চান্স আছে সাউথ আফ্রিকার কাছে। একটা ম্যাচে 76 রানে হেরেছে, ফাইনালেও আমার মনে হয় যে অনেকটা সিমিলার রেজাল্টস হবে, এবং সাউথ আফ্রিকা
মানে তুমুল ফেভারিট হিসেবে বিশ্বকাপ জিতবে, প্রথমবারের মতো সাউথ আফ্রিকাটা বিশ্বকাপ জিতবে। এটা আমার আরেকটা প্রেডিকশন। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে এটা আমি দিয়ে দিলাম। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে, হ্যাঁ, মানে বিশ্বকাপ, সাদা বলে। তো আমাদের প্রেডিকশনের গেম এখানে শেষ, কারণ আমিও প্রেডিক্ট করতাম সাউথ আফ্রিকায় জিতবে। সো আসলে ওয়াও, রাইডার কি হইছে? না সিরিয়াসলি না, আমি তো সবসময় লজিক্যাল কথা বলি। ও আচ্ছা, ওকে। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, আমি সবসময় লজিক্যাল, ভেরি লজিক্যাল। এবং আমি ব্যাশিং একটু কম খাওয়ার জন্য একটু ডিফেন্সিভ মোডে চলে আসছে। শুরু থেকেই বলছি না, আমি ইন্ডিয়ান সাপোর্টার। ঠিক আছে, আমি ইন্ডিয়া দেখা হবে। আমার মনে হয় যে আচ্ছা ওয়েল ফাইনালটা কবে আমরা তার আগে কি আরেকটা, ও তাহলে তো আমরা আরেকটা দেখা হচ্ছে, সেই কথা হবে, আলাপ হবে। বাই বাই। আমি ইন্ডিয়ার ফ্যান, এটা মনে রাখবেন।